হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি রোকেয়া, আমি বরিশাল থেকে বলতেছি। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমার জীবনের গল্প নিয়ে। তো আমার সাংসারিক জীবনটা অনেক কষ্টের, খুব ভালো যেত না। আমার দুটো ছেলে মেয়ে আছে, একটা ছেলে একটা মেয়ে। তো আমি অনেক গরিব ঘরেরই। আমার স্বামী ভালো ছিল না। আমার স্বামী গাঁজা মদ এগুলো মাঝে বাজে নেশা করতো, আর খুব মারধর করতো আমাকে, ঠিকমতো খাবার দিত না। তো গাঁজা মদ খেয়ে এসে আমাকে মারধর করতো। তো এরকমের করতে করতে কোন বাড়ির থেকে সে জানে চুরি করতে যেয়ে ধরা খাইছে। খাওয়ার পর সেখানে জরিমানা করছে 10,000 টাকা। 10,000 টাকার পরে জরিমানা করছে। এখন না হলে তাকে ছাড়বে না, পুলিশে দিয়ে দিবে। এখন আমি কি করব? আমি এত টাকা কোথায় পাবো? কার কাছে যাব? কে দিবে এত টাকা? এই বইলা আমার খুব কান্না করতাম যে এখন তারা ছাড়ে আনবো কীভাবে? 10,000 টাকা দিলে ছাড়বে, নাহলে ছাড়বে না। পরে আমার পাশের বাসার ভাবি এসে বলতেছে কি যে তুই এক কাজ কর, তুই টাকা পাবি কই? তুই তো 2টা বাসায় কাজ করস, তো কিস্তিতে টাকা ওঠা। আমাদের আমরাও তো কিস্তিতে টাকা উঠাইছি, তুই কিস্তিতে টাকা ওঠা। তাহলে তুই আস্তে আস্তে কিস্তি দিয়ে ফেলাবি, আর তোর স্বামীর তুই আনতে পারবি। স্বামী ছাড়া কিস্তির কোনো মূল্য আছে? স্বামী যাই হোক, ল্যাংড়া হোক আর লুলো হোক। চিন্তা করলাম ঠিকই তো, বিয়ে তো মানুষের জীবনে একবারই হয়। স্বামী ল্যাংড়া হোক আর লুলো হোক, স্বামীকে তো আমার আনতে হবে। পরে আমি টাকা না দিয়ে পর্যন্ত তারা ছাড়বে না, খুব মারধর করতেছে। পরে আমি কিস্তিতে টাকা উঠাইলাম, উঠাইয়া তাদেরকে টাকা দিলাম, আর আমার স্বামীরে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে কি স্বামী তাও আমাকে খুব মারধর করতো। তাই কিস্তিতে টাকা উঠে প্রথমত 2-3 সপ্তাহ ভালো দিছি, আর দিতে পারি না। এখন তার কাছে বলি, আমার স্বামীর কাছে বলি যে প্রতি রবিবার আইলে কিস্তি আসে, টাকা দাও, কিস্তিতে টাকা উঠাও, দিব, কিস্তিতে আসবো। তো উনি টাকা দিত না আমাকে, খুব মারধর করে চলে যেত। উনি কিছু হলে আমাকে খুব মারধর করতো। তিনি 2টা ছেলে মেয়ে নিয়ে না খায় থাকতে হয়। এই জন্য পাশের বাড়িতে 2 বাসায় কাজ করি। হ্যাঁ, 2 বাসার থেকে 1,000 2,000 টাকা দিত। ওইটা তো মাসে পাইতাম। পরে ওই টাকা আনলেই উনি ওই টাকা নিয়ে খায়া ফেলাইতো, বাজে বাজে নেশা করতো। পোলাপান 2টা ঠিকমতো খাবারও খাইতে পারতো না। খালি বলতো কি, মা ওরা মাংস দিয়ে ভাত খায়, আমিও খামো, কিন্তু কি পোলাপানে 2টা মুখে খাবার দিতে পারি না। খুব কষ্টে আমার দিন যায়, কিন্তু আমার স্বামী কোনো কাজ কাম করে না। আর ওই কিস্তিওয়ালা প্রতি রবিবার আইসা খুব চিল্লাচিল্লি করতো যে টাকা উঠানোর সময় ঠিকই টাকা উঠাইতে পারছে, মিষ্টি মিষ্টি কথা বলা, এখন টাকা দিতে পারে না। এরকমের 3-4 সপ্তাহ আয়সা খালি রাগারাগি করতো। তা বলতাম কি, ভাই আজ না, হ্যাঁ কাল আয়সা নিয়ে যাই আমি। কিন্তু আমি এই টাকা পামো কই? প্রতি সপ্তাহে 400 টাকা করে কিস্তি। হ্যাঁ, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, কেমনি দিব টাকা? তো ওনার কাছে চাইলে উনি টাকা দিত না। এরকম 4 সপ্তাহ 5 সপ্তাহ আটকে গেছে গা, কিস্তি এলা আর মানতেছে না। এখন ভাবির থেকে কিছু টাকা আনছিলাম হাওলাতার আগে, কিন্তু ভাবির কাছে টাকা চাইলে টাকা দেয় না। বলতেছি তুমি অনেক টাকায় নিয়েছো, তুমি আগে এই টাকা পরিশোধ করো, তারপরে। পরে কিস্তিওয়ালা আয়সা বলতো কি, ভাবি আপনি তো এই আজকে 5 সপ্তাহ ধরে কিস্তি দিতে আসেন না, আপনার একটা কথা বলি। তা আমি বললাম, বলেন। কয় আমি একটা প্রস্তাব দিব, যদি প্রস্তাবে রাজি হন তাইলে আপনার আর কিস্তি দেওয়া লাগবে না, সমস্ত কিস্তি আপনার মাপ। তা আমি বললাম কি যে কি এমন কথা, যে কথা কইলে আমার সমস্ত কিস্তি মাপ? কর না, আমি রাজি আছি। কয় আপনি যদি আমাকে খুশি রাখেন তাহলে আপনার সমস্ত কিস্তি মাপ। তো লোকটা জানি আমাকে এরকমের 3-4 বার করে প্রস্তাব দিল। আমি খুব রাগারাগি করলাম যে এই মিয়া, আপনি কি পাইছেন? হ্যাঁ, আপনি কি আমার রাস্তার মায়া পাইছেন যে আপনি প্রস্তাব দিলে আমি রাজি হমু? শোনেন, রক্ত বিক্রি করে হলে কিস্তির টাকা দিব আপনারে, এই টাকা বাদ যাব না। কিন্তু কি তারপর কিস্তিলা চলে গেছে।
আমি কইলাম কিস্তি তালা তো গেছে গা, বড় বড় কথা কইলাম যে রক্ত বিক্রি হলে টাকা দিয়ে দিব, কিন্তু এই টাকা কই পামু? আজকে 1 মাসের মতো কিস্তি দিতে পারি না। কিস্তিওয়ালা পরে আবার আইলো, আয়া বলতেছি কি, দেখেন ভাবি, আমি আপনার ভালো কথা কইতেছি না, আপনি আমার প্রস্তাবে রাজি হয়ে যান, ঠিক আছে? রাজি হইলে আপনার কিস্তি দেওয়া লাগবে না, সমস্ত কিস্তি আমি দিয়ে দেবো। পরে আর কি করবো, 1 মাস কিস্তি দিতে পারি না, অনেক ভাইবা চিন্তা, তবে তার কথা মতো রাজি হয়েছে। রাজি হওয়ার পর উনি আমাকে কোন একটা আবাসিক হোটেলে নিয়ে গেল। সেই আবাসিক হোটেলে নিয়ে যাওয়ার পর উনি আমার সাথে একত্রিত হইল। হওয়ার পর এরকমের সপ্তাহে তার সাথে আমার একবার হইলো, তার সাথে আমার একত্রিত হইতে হয়। এরকম করতে 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 আমার পুরা কিস্তি যেদিন পূর্ণ শেষ, মানে শেষ হওয়া, তা উনি আমার সাথে থাকা বন্ধ করলো না। তিনি আমার সাথে এখন ঘন ঘন থাকা শুরু করলো, সপ্তাহে 3 বার 4 বার। কিন্তু যখন আমার কিস্তি সম্পূর্ণ শেষ, তখন আমার স্বামীর বললাম যে কিস্তি কার উঠাইবা, কিস্তি তো শেষ। তাই বলতেছে না, কিস্তি আর উঠানো লাগবো না, এমনি পেট চলে না, আবার কিস্তিতে টাকা উঠাবো। তখন আমি আবার কিস্তিওয়ালা স্যাররে কইলাম যে স্যার, হ্যাঁ আমাকে টাকা উঠানো লাগবো না, যা উঠাইছি, আমরা গরিব মানুষ, আমরা কিস্তিতে টাকা টানতে পারবো না। তা উনি বলতেছে কি, ঠিক আছে উঠাইবেন না যখন ভালো কথা, উঠাইবেন না। কিন্তু উনি আমাকে থাকা বন্ধ করলো না, উনি আমাকে এখন প্রতি সপ্তাহে ডাকতেছে। তখন আমি বিরক্ত হয়ে গেলাম যে আমার কিস্তি শেষ, তাহলে উনি আমার সাথে এখনো থাকা বন্ধ করে না কেন? তারপর উনি আমাকে আবার প্রস্তাব দিল যে থাকার জন্য। পরে আমি বললাম, দেখেন স্যার, আপনি তখন আমার বলছিলেন, আমি তখন অসহায় ছিলাম, নিরুপায় ছিলাম, আমি টাকা দিতে পারিনি, কিন্তু আপনার প্রস্তাবে আমি রাজি হয়ে গেছি, কিন্তু তখন আপনি আমার কাছে ছিলেন, কিন্তু এখন তো কিস্তি শেষ, এখন আপনি আমার কাছে থাকা বন্ধ করেন না কিসের জন্য? তখন উনি বলতেছে, তুমি আমার কাছে থাকা বন্ধ করো মানে? কিস্তি শেষ, আমার প্রস্তাবে আজীবনে থাকতে হবে। তখন আমি, আজীবন থাকতে মানে? তখন উনি আমাকে মোবাইলে দেখাইলো যে এই যে তোমার ভিডিও, তুমি আমার সাথে যা যা করছো এগুলোর ভিডিও আছে আমার কাছে। তখন আমি আসমান থেকে জমিনে পড়ে গেলাম যে উনি উনি আমার এইগুলো ভিডিও করে রেখে দিছে, উনি আমার অসহায় অবলাপে এগুলো ভিডিও করছে। তখন বললাম, স্যার এগুলো আপনি ডিলিট করে ফেলান, দেখেন আপনি আমার আর ডাকেন না, আমার কিস্তি তো মাফ হয়ে গেছে, তখন কেন আমাকে বাবা ডাকতেছেন, আপনার সাথে আমি আর থাকতে পারবো না। তা উনি তখন বললো যে তুমি যখন আমার কাছে থাকবা না, এই দেখো এই ভিডিও, তাহলে আমি ফেসবুক নেড়ে ছাইড়া দিব, তোমার যা আছে সব কিছু ভাইরাল হয়ে যাব। তখন উনি এরকমের কইরা কইরা আমাকে ব্ল্যাকমেল কইরা কইরা আমার সাথে আরও গভীরতার চেষ্টা করলো, কিন্তু উনি থাকা বন্ধ করলো না। তখন স্যারকে বললাম, দেখেন স্যার, আপনি আর আমার সাথে এরকমের করেন না, প্লিজ আপনি আমার মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমি আর থাকতে পারবো না। কিন্তু উনি আমার কথা শুনলো না, উনি থাকা বন্ধ করলো না, উনি শুধু আমাকে বারবার ডাকতো, ওই ভিডিও আর ডিলিট করলো না। তখন তিনি আমাকে আবার প্রস্তাব দেওয়ার পর উনি যখন আমাকে আবাসিক হোটেলে নিয়ে যাওয়ার পর তখন আমার সাথে একত্রিত হওয়ার পর জন্য উনি টয়লেটে যায় স্যারে। তখন আমি বুদ্ধি করলাম যে এই মোবাইলে যতদিন এই ভিডিওটা থাকবে ততদিন আমার সাথে এরকমের মেলামেশা করবে, উনি এই ভিডিও ডিলিট করবে না, তাহলে আমার সংসারটা নষ্ট হয়ে যাবে, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। তাই বুদ্ধি খাটে যখন টয়লেটে গেল, আমি মোবাইলটা হাতে নিলাম যে আমি ভিডিওটা ডিলিট করে ফেলাবো। কিন্তু কি, মোবাইলে অনেকক্ষণ চেষ্টা করলাম, মোবাইলের লক খুলতে পারলাম না, কিন্তু হাল ছাড়া যাবে না, মোবাইলের লক খুলে নেয়, কী করা যাবে? তখন আমি মোবাইলটা নিয়ে ওখান থেকে পালিয়ে আসলাম। আসার পর হাঁপিয়ে গিয়েছে আস্তে আস্তে, মানে আসার পর দেখি কি সামনে বিশাল একটা নদী,
সেই নদীতে আমি মোবাইলটার পাক্কায় ফালায় দিছি। ফালা দেওয়ার পর ভাবলাম যে আজ থেকে এই মোবাইলে কোনো ভিডিও থাকবে না, আর আমাকে ব্ল্যাকমেলও করতে পারবো না, তাহলে আমি শান্তিতে একটু থাকতে পারবো। পরে ওখান থেকে চলে আসলাম। আসার পর ওই স্যার আমার সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু আমি ওনার সাথে যোগাযোগ করি নাই। ওনার সাথে একদিন উনি কীভাবে জানি আমার হাজব্যান্ডের নাম্বারে ফোন দিল, দেওয়ার পর আমাকে বললো যে তুই এটা কি করছিস, যে তুই আমার মোবাইলটা নিয়ে চলে আসলি পালায়া, কারণটা কি? তখন আমি বললাম কি যে চলে আসছে বেশ করছি, কারণ কি তোদের মতো লোকেদের বিশ্বাস করলে তোরা ক্ষতি করার চেষ্টা করস। তুই আমার অসহায় অবহেলা পায়া তুই আমার সাথে অনেকবার মেলামেশা করছিস, আমি মায়া নিছি, কিন্তু কি তুই কিস্তি যখন মাপ হয়ে গেছে তারপর তুই থাকা বন্ধ করলি না। তাই সিদ্ধান্ত নিয়েছি এই মোবাইলও থাকবে না, তোর ভিডিও থাকবে না, তাহলে তুই আমাকে কখনো ব্ল্যাকমেলও করতে পারবি না। তারপর এই বলে ফোনটা কাইটা দিছি। তারপর থেকে ও আমার সাথে ততটা মানে আর যোগাযোগ করে না, আর কথাবার্তা বলে না। তখন থেকে মানে আমি ওর কাছ থেকে মুক্তি পাইছি। তাই দর্শক, আপনারা অপরিচিত লোকেকে বিশ্বাস করবেন না, ঠিক আছে? আর বিশেষ করে এই যে বাড়িতে যে কিস্তিওয়ালা আসে ছেলেগুলো, তাদের মিষ্টি মিষ্টি কথা বলবেন না। কারণ কি কিস্তিওয়ালারা মেয়েদেরকে বেশি সর্বনাশ করে, ওরা মিষ্টি মিষ্টি কথা বলে, কথা বলার পর মেয়েদের সাথে একত্রিত হওয়ার পরে অনেক সময় ভিডিও করে, সেই ভিডিওগুলো মানে ছেড়ে দেয় ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, তারপরে ওগুলো নিয়ে তারা ব্ল্যাকমেল করে, এটা আজীবন করে। তাই দর্শক, আমার মতো কেউ আর ভুল করবেন না। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।